নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো সিজনের প্রথম ডার্বি সিএফএল ডার্বিতে ইস্টবেঙ্গল জয়লাভ করেছে ৩-২ গোলে। তো ডার্বির লড়াই কিন্তু দুর্দান্ত হয়েছে মাঠের মধ্যে, কিন্তু মাঠের বাইরে ডার্বির কারণে রক্ত ঝরল বাংলা ফুটবলের জন্য। এটা কিন্তু একটা খুব খারাপ বিজ্ঞাপন। তার সাথে সাথে অবশ্যই কথা বলতে হবে দেবজিৎ মজুমদারকে নিয়ে। সে ভালো খেলুক খারাপ খেলুক, সে খেলাটা পরের কথা, কিন্তু তাকে নিয়ে যেরকম ভাবে নোংরামি হচ্ছে সেটা কিন্তু এবার বন্ধ হওয়া দরকার। এবং কেন বাংলার ফুটবল এবং বাঙালিরা ফুটবল অন্তঃপ্রাণ, ফুটবল ছাড়া কিছু বোঝে না, সেটা আরো একবার ডার্বি ম্যাচে প্রমাণ হলো। তো সমস্ত নিয়েই কিন্তু আলোচনা রয়েছে এই ভিডিওতে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। তো প্রথমেই আমরা কথা বলবো ম্যাচ নিয়ে। তো ম্যাচে অবশ্যই ইস্টবেঙ্গল বেশ কিছু সিনিয়র ফুটবলারকে খেলিয়েছিল, তাতে তো অপরাধ বলে কিছু নেই। কারণ আমরা জানি সিএফএল এ কোনো রকম বয়সের লিমিট নেই যে এই বয়সের প্লেয়ারদের খেলাতে হবে। এটা তো রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ নয় যে একটা এজ লিমিট রয়েছে। এটা সিএফএল, তুমি এখানে ইয়াং প্লেয়ারও খেলাতে পারো, সিনিয়র প্লেয়ারও খেলাতে পারো, কোনো অসুবিধা নেই। তো সেই জিনিসটাকে কাজে লাগিয়ে ইস্টবেঙ্গল বেশ কিছু সিনিয়র ফুটবলারকে রেজিস্টার করিয়েছিল। শুধুমাত্র ডার্বি ম্যাচ যে তারা খেলেছে সেরকমটা নয়, বেশ কিছু বড় ম্যাচে কিন্তু আমরা বেশ কিছু সিনিয়র ফুটবলারকে খেলতে দেখব। প্রভাত তো বলতে গেলে প্রথম থেকেই সিএফএল খেলছে, তো প্রভাত একটা সিনিয়র প্লেয়ার, সেই রকম ভাবে দেবজিৎ মজুমদারকেও রেজিস্টার করানো হয়েছিল। এবার আদিত্য পাত্রর একটু রাগ হয়েছে, সেটা স্বাভাবিক ব্যাপার। সে বড় ম্যাচগুলো খেলার সুযোগ পায় না, এবং আদিত্য নো ডাউট ভালো গোলকিপার, কিন্তু এই সিজনটা আদিত্যর জন্য খুব একটা এখনো পর্যন্ত ভালো যায়নি। তাকে একটু সময় নিতে হবে, তো সেই সময়টার জন্যই তাকে এই ম্যাচটার জন্য রাখা হয়নি। তো ঠিক আছে, এবার দেবজিৎ মজুমদার ভালো খেলেছে। পিছন থেকে যে একটা লিড দেওয়া, তার যে একটা এক্সপিরিয়েন্সকে কাজে লাগানো, কারণ প্রচুর ডার্বি ম্যাচ দেবজিৎ মজুমদার সবুজ মেরুন জার্সি গায়েও খেলেছে, লাল হলুদ জার্সি গায়েও খেলেছে। তো সেই যে একটা অভিজ্ঞতার তো একটা দাম রয়েছে, সেই অভিজ্ঞতা প্লেয়ারদের সঙ্গে শেয়ার করা, বেশ কিছু ইয়াং প্লেয়ার রয়েছে তাদের সঙ্গে বুঝে শুনে একটা ভালো যে একটা টিমকে মোটিভেশন করা, সেটা কিন্তু করেছে। সেটা স্বাভাবিক ব্যাপার, যে কোনো একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার সেটা করবেই। এবার তার বয়স 37ই হোক বা তার বয়স 17ই হোক, সেটা কিন্তু কোনো ব্যাপারই নয়। এক্ষেত্রে তাকে অ্যাজ এ প্লেয়ার হিসাবে নামানো হয়েছে। এবার বেশ কিছু জায়গা থেকে যারা ট্রোল করে তাদের করতে দাও, সেটা ওদের কাজ, ওখান থেকেই কিছু আসে। কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের একটুখানি আমার মনে হয় এই ব্যাপারটাকে বোঝা উচিত, যে একজন প্লেয়ার তাকে সাপোর্ট করো, তাকে নিয়ে ট্রোল করাটা মনে হয় ভালো নয়। এবং নোংরামি তো চলছেই, জঘন্য নোংরামি চলছে, এই জিনিসগুলো বন্ধ হওয়া দরকার। একটা সময় তো মোহনবাগানের বাজ পাখি ছিল দেবজিৎ মজুমদার, তো তাকেও আজকে গালাগালি করতে কেউ ছাড়ছে না। এটা মনে হয় না খুব একটা ভালো বিজ্ঞাপন, তো এটাকে বন্ধ রাখাই ভালো। অবশ্যই ভালো খেলেছে, প্রশংসা করতে হয়। আমিও তো বলবো মোহনবাগানের গোলকিপারও চেষ্টা করেছে ভালো খেলার। মোহনবাগানের বেশ কিছু প্লেয়ার আমার তো খুবই ভালো লেগেছে, সেটা আমরা প্রথমেই আলোচনা করেছি, খেলার শুরুতেও আলোচনা করেছি। তো অবশ্যই একটা তুল্যমূল্য লড়াই না হলে ডার্বি ম্যাচ কখনো জমে। মাঠের মধ্যে 90 মিনিট এই লড়াইটা দরকার, যেটা কালকের ম্যাচে আমরা দেখতে পেয়েছি। অত সুন্দর একটা পরিবেশ ছিল, যেখানে বেশ দুটো দলের সমর্থকরাই মাঠে গিয়েছিল, একটা ভালো চিত্র। এবং ম্যাচ শুরু হওয়ার আগে আমরা বেশ কিছু ঘটনা দেখি। প্রথমেই আমরা একটা দেখতে পাই, ইস্টবেঙ্গল সমর্থক এবং মোহনবাগান সমর্থক একসাথে মাঠে যাচ্ছে। একজন ইস্টবেঙ্গল সমর্থকের ফটো তুলে দিচ্ছে মোহনবাগান সমর্থক, দুজন মিলে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে যাচ্ছে। এই ঘটনাগুলো তো কত ভালো বিজ্ঞাপন ফুটবলের জন্য। কারণ কলকাতা ডার্বি সেটা যে লেভেলেরই হোক না কেন, সেটা কিন্তু অনেক দূর থেকে মানে অনেক দূরে যায়, অনেক লোক জানতে পারে। কিন্তু সেখানে যদি দেখতে পায় যে দিনের শেষে এরকম একটা বাজে ঘটনা, সেগুলো খারাপ লাগে। তো শুরুতে ওরকম একটা ভালো ঘটনা দেখলাম, এবং বাঙালির সব থেকে প্রিয় ফুটবল কেন সেটা আরো একবার প্রমাণিত হলো। একজন ইস্টবেঙ্গল সমর্থক সদ্য তার পরিবারের কোনো একজন গুরুত্বপূর্ণ সদস্যকে হারিয়েছেন, তারপরেও সেই অবস্থাতেও 2-1 দিনের মধ্যেই মাঠে এসে টিমকে সাপোর্ট করতে কিন্তু ভোলেনি। তো এটাই হচ্ছে বাংলার ফুটবল। এই কারণেই বাঙালিরা বেঁচে আছে ফুটবলকে ভালোবেসে। এবং ইস্টবেঙ্গল না থাকলে মোহনবাগান থাকে না, মোহনবাগান না থাকলে ইস্টবেঙ্গল থাকে না। এই দুটো হচ্ছে থাকবেই, এই দুটোকে নিয়ে এগোতে হবেই। তো এখানে এই যে ভালো জিনিসগুলোকে দেখা উচিত। আর তো মানে একটা বছর আগেকার যদি আমরা ঘটনার দিকে একটুখানি ফিরে যাই, এখনো 1 বছর হয়তো হয়নি, যখন লাস্ট ইয়ারে ডুরান্ড কাপের যেটা ডার্বি ম্যাচ হওয়ার কথা ছিল সেটা হলো না, যে একটা
জঘন্য ঘটনা ঘটেছিল। তারপরে দুই দল কেন 3 প্রধানই একসাথে মাঠে নেমেছিল, মাঠে নয় মাঠের বাইরে নেমেছিল, এবং সেখানে একজন মোহনবাগানের সমর্থকের কাঁধে একজন ইস্টবেঙ্গল সমর্থক যে প্রতিবাদ করেছিল, আমরা কি সেই দিনগুলো ভুলে গেলাম এত তাড়াতাড়ি সেটা ভুলে যাওয়া যায়? আমার ফেসবুক পেজের একদম পিন্ড কমেন্ট করে দেওয়া রয়েছে ওই ফটোটা কোনোদিন চেঞ্জ হবে না, জানো তো। অনেক কিছু ভালো হয়তো ফটো আরো আসবে, কিন্তু ওই ফটোটা সত্যি চেঞ্জ হওয়ার নয়। আমি স্ক্রিনে দিয়ে দেবো, দেখতে পাবে যে এই ঘটনাটা আমরা ভুলে যাব, যে এইটাই তো ফুটবল, যে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা, সেটা যেখানেই হোক না কেন। কিন্তু ম্যাচ শেষে কালকেও আমরা দেখলাম জঘন্য ঘটনা সেখানে দেখলাম একজন মোহনবাগান সমর্থকের গায়ে হাত তোলা, শুধুমাত্র গায়ে হাত তোলা নয়, রক্ত ঝরানো। কেন? এরা কারা? এইগুলো কারা করে? এখানে পুলিশের তদন্ত হওয়া অবশ্যই দরকার। ক্লাবের তরফ থেকে কিন্তু এখানে আইনি পদক্ষেপ নেওয়াটা দরকার, যেই করে থাকুক না কেন তার জন্য কিন্তু অবশ্যই শাস্তির প্রয়োজন রয়েছে। এটা আজকে যে নতুন ঘটনা নয়, এটা সত্যি অনেক দিন ধরেই ঘটে আসছে, কিন্তু এটা বন্ধ হওয়া দরকার। আর নয়, আর রক্ত ঝরানোর কোনো মানেই হয় না। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে কি অসুবিধা? খেলার আগে বন্ধুত্বপূর্ণ আচরণ, খেলার শেষে এগুলো কারা করে? যারা করে তাদেরও বুঝে রাখা দরকার। আজ থেকে 10 বছর বাদে বা 20 বছর বাদে যখন তোমার পরিবারের সন্তানরা খেলা দেখতে যাবে, তুমি তখন তাদের ছাড়তে পারবে তো? তোমার মনে ভয় থাকবে না তো যে আমি সেই দিন আমি এরকম মারামারি করেছিলাম, আজকে যদি আমার সন্তানের গায়ে কেউ হাত দেয় তখন কি হবে? এটা একটু ভাবা দরকার। আজকে রক্তের জোর আছে, আজকে হাত পা চালাচ্ছ, খুব ভালো কথা। একটা সময় এসে মনের মধ্যে একটা ভয় আসবে যে আমি তো নোংরামি করে বেরিয়েছি। কবে এই ভয়গুলো আসবে? এখনো পর্যন্ত শোধরাচ্ছ না? একটা করে কি পিছনে লেজ আছে নাকি? বারবার প্রত্যেকজন মানুষ বলে যে ডার্বি মাঠের লড়াই 90 মিনিট থাক মাঠের বাইরে, এই জিনিসগুলো বন্ধ হওয়া দরকার। সত্যি এদের একটা করে বড়সড় লেজ আছে, তা না হলে এই ঘটনা হয় না। মানে একদম জঘন্য ব্যাপার। কালকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখার পরই সেটাকে নিয়ে তীব্র প্রতিবাদ করেছি। আমাদের যারা সোশ্যাল মিডিয়া ফলো করে তারাও এটাকে প্রতিবাদ করেছে। সত্যি এই জিনিসটা আর মেনে নেওয়া যায় না। অবশ্যই আইনি পদক্ষেপ নেওয়া দরকার, সেটা ক্লাবের তরফ থেকেও নেওয়া দরকার। যারাই করে থাকুক তাদের জন্য কিন্তু যথার্থ শাস্তির দরকার। আর যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা ভিডিও বানায়, তাদের কাছেও রিকোয়েস্ট এই বিষয় নিয়ে অবশ্যই কথা বলো, যে এই বিষয়টাকে বন্ধ করতেই হবে। আমরা তো সোশ্যাল মিডিয়াতে থাকি, তো সোশ্যাল মিডিয়াতে আমাদের কে চেনে লোকজন, আমাদের কথা একটু হলেও মানে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের কাছে আমার রিকোয়েস্ট যে এইটা নিয়ে তোমরা কথা বলো। জঘন্য লাগলো ব্যাপারটা, সত্যি ভালো লাগলো না। আজকে ইস্টবেঙ্গল জিতেছে, কালকে মোহনবাগান জিতবে, তাহলে কি রক্তর বদলা রক্ত দিয়ে নেওয়া হবে? এরকম কি চিন্তা ভাবনা? তারা একদম মাঠে যেও না, মাঠে যাওয়াটা বন্ধ করে দাও। মানে প্রচন্ড খারাপ লাগলো এই ব্যাপারটা নিয়ে। তো যাই হোক, এরপরে আরো একটা ঘটনা, সেটা নিয়ে আমরা কালকেই কথা বলেছি, যে দীপেন্দু বিশ্বাস যেভাবে ডেভিডের মাথার একটা লাথি চালিয়েছিল, সেটা সত্যি একটা বাজে ব্যাপার। এতে প্রচুর মোহনবাগান সমর্থকরাও এই ব্যাপারটাতে এগ্রি করেছে যে হ্যাঁ, এটা কিন্তু একটা ভুলকে ভুল বলো, কোনো রকম অসুবিধা নেই। সেটা রেফারির দেখা উচিত, রেফারি সেখানে সিদ্ধান্ত নিতে পারতো। এবার দেখো কতটা জোরে পা চালিয়েছে, কতটা আস্তে পা চালিয়েছে সেটা দেখার বিষয় নয়, পাটা চালিয়েছে এটা হচ্ছে দেখার বিষয়। সেটা পুরোপুরি ইচ্ছাকৃতভাবে পাটা চালানো হয়েছে। একজন প্লেয়ার পড়ে রয়েছে, তার মাথায় আমি পা চালাচ্ছি, কোথা থেকে কি হয়ে যায় বলা যায়? যদি একটা বড় কোনো ঘটনা ঘটে যেত তাহলে কি হতো? তার দায় কে নিত? ফুটবল অবশ্যই বডি কন্ট্যাক্ট গেম, কিন্তু এই ঘটনাগুলো থেকে একটুখানি নিজেদেরও বুঝতে হবে। অবশ্যই দীপেন্দু বিশ্বাস নো ডাউট একজন ভালো প্লেয়ার, বাঙালি প্লেয়ার উঠে আসছে, গর্বের ব্যাপার। সত্যি বাঙালি ফুটবলাররা তো এখন তো সামনের দিকে খুব কম এগিয়ে আসে। সায়ন, তন্ময় বা সুমন, এই এদের ওপর সত্যি অনেক আশা রয়েছে। তো তাদের সেই আশা পূর্ণ করতে হবে, আর যেগুলো ভুল ত্রুটি হয়েছে সেগুলো থেকে শিক্ষা নিতে হবে। আশা করি পরবর্তী সময় এরা আরো শক্তিশালীভাবে এই ভুল ত্রুটিগুলো থেকে বেরিয়ে এসে নিজেদের খেলার উপর ফোকাস করবে। তো আমার যদি কথাগুলো কারো খারাপ লাগে ক্ষমা করে দিও, যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার কাছে রিকোয়েস্ট, তোমরা এই বিষয়গুলোকে নিয়ে অবশ্যই কথা বলো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।